আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। সিআইডির দেয়া প্রায় ১০,০০০ পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্রটি চূড়ান্ত আইনি পরামর্শের জন্য এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, মিসবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, উপপরিচালক জোবায়ের বিন হুদার নাম রয়েছে। অভিযোগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, যা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। যে নারীর স্বামী নেই, সন্তান নেই, এমনকি আত্মীয় স্বজনেরও সামর্থ্য নেই, তার পাশে দাঁড়ানোর সেই নারীর জীবন ধারণের অবলম্বন কি হতে পারে? আত্মমর্যাদার কারণে অন্যের দ্বারে হাত পাততেও পারেন না সহায় সম্বলহীন অনেক নারী। এমন প্রান্তিক নারীর জন্য মাসে ২৫০০ টাকা আর্থিক সহযোগিতা সোনার হরিণী মনে হতে পারে। ২০৩০ সালের মধ্যে দেশের চরম দারিদ্র্য দূর করতে প্রান্তিক পর্যায়ে নারীদের ফ্যামিলি কার্ডের আওতায় আনতে যাচ্ছে সরকার। মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ ঘুরে এসে রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। ঝিনাইদহের কালীগঞ্জের একটি নিভৃত গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগম। জীবনের পড়ন্ত বেলায় এ নারীর প্রতিটি দিন কাটে এক অজানা দীর্ঘশ্বাসে। স্বামী নেই, সংসার আগলে রাখার মতো সন্তানও নেই। বিধবা আর নিঃসন্তান এই দুটি শব্দই এখন তার সামাজিক পরিচয়। অতীতে সরকারি কোনো সাহায্যের হাত তার দিকে পৌঁছায়নি কখনো। তবে সম্প্রতি সরকারের ফ্যামিলি কার্ডের ঘোষণা তার নিরাশার জগতে এক চিলতে আশার আলো হয়ে এসেছে। তাছাড়া আমার মতো অসহায় মনে হয় এই দুনিয়ায় আর নাই। এই কাজে টাকাটা পাইলে আমার উপকারে আসে। আমি একটু ওষুধ খাইতে পারি না, পয়সা করির জন্য ডাক্তার দেখাতে পারি না, একটু ডাক্তারের হইলো, একটু খাবারের উপকার হইলো। জ্যোৎস্না বেগমের গল্পের প্রতিচ্ছবি মেলে একই গ্রামের ৭০ঊর্ধ্ব রূপবান বেগমের জীবনেও। জীর্ণ কুটিরে বসে অলস সময় পার করা ছাড়া এখন আর কিছুই করার নেই তার। স্বামীও বয়সের ভারে নুজ্জ। এই যে ধরো ঘর কান ভেঙে চলে এসে কোনো দুধ করতে পারবো, কিংবা দুটো খাতে পারবো, কিনে কেটে নিয়ে এসে এই হয়তো কাপড় চুপড় হয়তো জোটে না, সেগুলো আবার হয়তো কেনাকাটা করতে পারবো। এই লোক তো খাটতে পারে না। রূপবান বেগম ৮০ বছর বয়স্ক স্বামীকে নিয়ে একমাত্র তার সংসার। এই সংসারে নতুন করে হাল ধরার কেউ নেই। এরকম অসচ্ছল নারীদেরকে সচ্ছল করার জন্য বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে এরকম নারীদেরকে আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে যাচ্ছে। এমনই হাজারো হত দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে সরকার প্রতি মাসে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রকৃত দুস্থদের এর আওতায় আনতে সহায়তার কথা জানান রাজনৈতিক কর্মীরাও। এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে এই যে ২৫০০ টাকা পাবে, এর মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে যারা এই জাতীয় যারা আছে তারা স্বাবলম্বী হবে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নিবিড় জরিপ চালিয়ে প্রকৃত দুস্থদের খুঁজে বের করার কাজ শুরু করছে সরকার। আমাদের মূল লক্ষ্যই থাকবে, যেহেতু এটা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, যাতে একদম অসচ্ছল এবং যারা সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্র শ্রেণীর যারা আমাদের সমাজে আছেন তাদেরকে যাতে আমরা এই আওতায় আনতে পারি। স্থানীয় প্রশাসন ও জরিপের মাধ্যমে যোগ্য পরিবারগুলো এই কার্ড পাবেন। এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে। অসহায় ও দুস্থ নারীরা পাবেন এই কার্ড। সারা দেশে ১০,০০০ পরিবারকে এই কার্ড দেয়া হবে। আগামী জুনের মধ্যে আরও ১০,০০০কে দেয়া হবে। পর্যায়ক্রমে ৪০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এই ফ্যামিলি কার্ড কেবল কিছু কাগজের সুযোগ নয়, বরং জ্যোৎস্না বেগমের মতো সমাজের লাখো প্রান্তিক মানুষের বেঁচে থাকার নতুন এক অবলম্বন। রাষ্ট্রের এই মানবিক উদ্যোগ যেন জানান দিচ্ছে, এখন আর কেউ একা নন, সরকার সবসময় পাশে আছে অসহায়ের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঝিনাইদহ।
হালদা নদীর অস্তিত্ব রক্ষায় খাগড়াছড়ির মানিকছড়িতে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল খনন কর্মসূচি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর হারানো স্রোত ফিরিয়ে আনার এই লড়াইয়ে কাজ করছেন কয়েকশো শ্রমিক। আশা করা হচ্ছে যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হলে হালদাকে তার আদিরূপ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ আবু তাহেরের পাঠানো রিপোর্ট। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অস্তিত্ব রক্ষায় শুরু হয়েছে নতুন এক কর্মযজ্ঞ। হালদার প্রাণ সঞ্চার ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নদীর উজানে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল খনন কর্মসূচি। আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজে ভাঁজে বয়ে চলা এই নদীর হারানো স্রোত ফিরিয়ে আনার এই লড়াইয়ে কাজ করছেন কয়েকশো শ্রমিক, যার লক্ষ্য হালদাকে তার আদিরূপ ফিরিয়ে দেওয়া। হালদার উজান শালদা অংশে 476 জন শ্রমিকের কর্মতৎপরতায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 2 কিলোমিটার খনন কাজ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। আমাদের জন্য ভালো, আবার আমাদের খালের জন্য ভালো হয়েছে, আমাদের উপকার হচ্ছে। আমাদের বেকার যারা শ্রমিক আছে, যাদের কাজ নাই, এরা এখন কাজ করতে পারতেছে। খাগড়াছড়ি রামগড়ে হাসুকপাড়ার ঝিরি থেকে হালদার উৎপত্তি। এরপর মানিকছড়ি হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী দিয়ে প্রবাহিত হয়ে এটি কর্ণফুলী নদীতে মিশেছে। 94 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী ও তীরবর্তী এলাকাকে 2025 সালের 5 অক্টোবর মৎস্য হেরিটেজ ঘোষণা করে সরকার। পানি সেচের ব্যবস্থা, কৃষিকাজের উন্নয়নে এটা অনেক কাজে আসবে। আমাদের এখানে এই পয়েন্টে আজকে 42 জন লোক কাজ করতেছে। এরকম 8টা পয়েন্টে আমাদের ভাগ হয়ে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমাদের এই খালকরণ কর্মসূচি চলছে। দীর্ঘদিন ধরে মানিকছড়ি অংশের প্রায় 10-12 কিলোমিটার এলাকা পাহাড়ি মাটিতে ভরাট হয়ে হালদার অস্তিত্ব সংকটে পড়েছিল। পাহাড়ের সেই পলি ও মাটির স্তূপ সরিয়ে পানির ধারা অবারিত করার মাধ্যমে হালদার প্রাকৃতিক প্রজনন ক্ষমতা পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানকার কৃষকদের সেচের সুবিধা হবে এবং স্থানীয় জনগণ হালদা থেকে মাছ ধরে, আমাদের স্থানীয় মাছ, দেশি মাছ ধরে তাদের প্রোটিনের আমিষের চাহিদাটা মেটাতে পারবে। এই খনন কাজ শেষ হলে হালদা আবার তার পুরনো যৌবন ফিরে পাবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পবিত্র দায়িত্ব উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে সেনাবাহিনীকে গড়ে তোলা হবে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সেনাপ্রধান বিএমএতে ২য় বাংলাদেশ ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে চৌহালি ও কাজীপুর উপজেলার চরাঞ্চলে বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীরতা সৃষ্টি হয়ে ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। এইভাবে তীর ভেঙে যমুনা নদীতে চলে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। তাকিয়ে দেখা ছাড়া নদীর তীরবর্তী মানুষের কিছুই যে করার নেই। প্রকৃতির উপর দায় না চাপিয়ে স্থানীয়রা দুষছেন অবৈধ বালু খেকোদের। ভুক্তভোগীদের অভিযোগ, প্রভাবশালী একটি মহল ইজারাকৃত জায়গার বাইরে এসে প্রতিনিয়ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন করছে। বিশেষ করে সিরাজগঞ্জ শহররক্ষা ১ নং ক্রস বাঁধ এলাকায় প্রায় অর্ধশতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সবই হচ্ছে প্রশাসনের চোখের সামনে। একটা চোয়ারা ছিল, বালু তুলে এই চরটা কেটে গেছে গা, এনে থানি একটা বাঁধের খুব দরকার। অবৈধভাবে উঠাইতেছে, এখন গাড়ি জোরে করতেছে। এখন আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা তো আর অত দূর যেতে পারি না। বালু তোলার কারণে নদী গভীর হইতেছে। এই যে কাঁড়ালয় গেছে, কাঁড়ালয় গেলতে বস্তা গেছে, কাঁড়াল বালু দিতে বস্তা নিচে নিতে যায়। নদীর মধ্যে চলে গেছে। আমার বাড়ি ঘরটা জমি ছিল, সমস্ত কিছু ভেঙে চলে গেছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। স্ট্রাকচার থেকে কমপক্ষে 500 থেকে 1 কিলোমিটার দূর থেকে বাস্তবায়ন বালি কিংবা মাটির তোলার মানে এর ভিতর থেকে তুললে আমরা সেটা বাধা দিব এবং এটা তুলতে দিব না। তো আপনারা যদি বলছেন, আমরা সেটা যা দেখবো, অবজারভেশন করে সেটা আমরা ব্যবস্থা নেব। নদী ভাঙনে সর্বশান্ত হওয়া মানুষের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।